প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আরিফুর রহমান। দর্শক, আজ আমরা কথা বলবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সাথে। মাননীয় মহাপরিচালক, আপনাকে স্বাগতম আমাদের এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ইস্ট ওয়েস্ট এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি কয়েকজন শিক্ষার্থী আছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। অনুষ্ঠানের শুরুতেই আমরা কথা বলবো মাদকের প্রভাবে কিভাবে বিভিন্ন বয়সী মানুষ আসক্ত হচ্ছে, বিশেষ করে মাদক ব্যবসায়ীদের যে মূল টার্গেট থাকে যুব সমাজকে ঘিরে, তা নিয়েও আমরা কথা বলবো। মাদক ব্যবসায়ীরা তো টার্গেট করি আসলে এই ব্যবসায় নামে, তো কোন ধরনের মাদকের প্রভাব এখন সবচেয়ে বেশি এবং মানে বিভিন্ন বয়সী যে মানুষ থাকে, তো মাদক ব্যবসায়ীরা কাদেরকে আসলে টার্গেটটা করে? আমাদের দেশে বর্তমানে ইয়াবা নামক আর কি মাদকের প্রভাব সবচেয়ে বেশি। এই মাদক আমাদের দেশে উৎপন্ন হয় না, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে আসে। এটা বেসিক্যালি টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম এই রুটটাই এটাতে ব্যবহৃত হয়। এই মাদকটা একটা ট্যাবলেটের মতো, এটা এত ছোট যেটা পকেটে রাখা যায়, মানি ব্যাগে রাখা যায়, এবং এটা ওই এর নিচে সেলোফেন পেপারের মতো দিয়ে এটাকে নিচে হিট দিলে যে ধোঁয়াটা হয়, এই ধোঁয়াটা নিয়েই ইয়াবার নেশা করা হয়। এবং বাজারে যে কারণে এটা করে, তার কারণ হলো যে বলা হয় যে এটা খুব স্টিমুলেটিং। কেউ হয়তো একটু রাত জেগে পড়াশোনা করবে, এই জন্য তাকে কেউ হয়তো এই কুপরামর্শ দিল যে তুমি এটা একটা করো, তাহলে তুমি সারা রাত তোমার ঘুম আসবে না। কেউ হয়তো স্লিম থাকতে চায়, তাহলে বলো যে তুমি এটা খাও না, তো তুমি এটার ঘ্রাণ নাও, তুমি দেখবা যে তোমার ক্ষুধা লাগছে না। তো এভাবেই এই নেশায় আলটিমেটলি জড়িয়ে পড়া হয়। জড়িয়ে পড়ার বিষয়টি বুঝলাম, কিন্তু যেহেতু মিয়ানমার থেকে এই মাদক আসছে, স্পেশালি যে আপনি যেটা বললেন যে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, তো এই রুটগুলো দিয়ে যেভাবে আসে, আপনারা জানছেন যে এই রুটগুলো দিয়ে আসে এবং প্রতিনিয়ত আমরা দেখছি যে অভিযান হচ্ছে এদের এগেনস্টে, কিন্তু থেমে থাকছে না কেন? প্রশ্নটা এখানে ফার্স্টলি যে স্বাভাবিকভাবে এসে যায় যে পরিমাণ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও খবর পাই যে পরিমাণ মাদক আমরা ধরছি, তার অন্তত 70% আমরা ধরতে পারছি না, হয়তো বা 30% আমরা ধরতে পারছি, কিন্তু এটা আসলে বন্ধ হচ্ছে না কেন? আপনার কাছে কি মনে হয়? এটা দুটো বিষয় আছে। একটা হলো যে এই মাদকটা কেন আসছে, তার কারণ এই মাদকের চাহিদা আছে। কাদের মাদকের যদি চাহিদা না থাকতো, তাহলে এই মাদক এত বেশি পরিমাণে আসতো না। এই মাদকের চাহিদা আছে আমাদের দেশের তরুণ, কিশোর, যুবক এবং পরন্ত যুবক যদি বলি, এই ধরনের সব বয়সেরই বিভিন্ন রেশিওতে এই চাহিদাটা সৃষ্টি হয়েছে। এখন একতরফাভাবে এই চাহিদাটা যদি বন্ধ না রেখে যদি মনে করি যে আমরা সরবরাহ বন্ধ করতে পারবো, তাহলে এটা সঠিক বলা হবে না। তার কারণ এটা ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের যে সম্পর্ক, ইকোনমিক্সের যেটা একটা বেসিক সূত্র, এই সূত্র এক্ষেত্রেও কাজ করে। আমাদের দেশে বলা হয়ে থাকে যে ৪৬ লক্ষের মতো মাদকাসক্ত আছে। যদিও কোনো সুনির্দিষ্ট জরিপ এটা বলা হয়নি, তবুও আমি বছর দুয়েকের আগের একটা ডকুমেন্টে এরকম একটা মেনশন দেখলাম। তো যদি ৪৬, যদি কথার কথা যদি আজকে যদি আমাদের দেশে ৫ লাখ লোকও যদি ইয়াবা খায়, তাহলেও যদি একজন যদি একটা বা দুটো করে যদি ইয়াবা পিস নেয়, তাহলে তো ১০ লাখ পিস ইয়াবা তার আমাদের ডিমান্ড আছে বলতে হবে। তো এই ডিমান্ডটা যদি থাকে, তাহলে এই কারণেই সেটা আসছে। আর যে সীমান্তটা আমাদের মায়ানমারের সাথে, এটা বিস্তীর্ণ সীমান্ত, শত শত কিলোমিটার, এবং এটা একদম এরকম খুব রাস্তা করা না, এটা এখনও এখানে ওয়্যার ফেন্সিং নেই। কাজে এই বিস্তীর্ণ এলাকা, কখনো পাহাড়, কিছুটা সমতল, কিছুটা নদী, কিছুটা সাগর, এই যে বিস্তীর্ণ, আমাদের যে বিজিবি এবং কোস্টগার্ড এই জায়গায় যে ডিউটিতে আছে, তাদের পক্ষে এখন যে জনবল আছে, যে লজিস্টিক্স আছে, এই টোটাল সীমান্ত এলাকাটা কভার করা সম্ভব হচ্ছে না। যে কারণে এটা যে নিশ্ছিদ্র চীনের প্রাচীরের মতো একটা কিছু আমরা তৈরি করে ফেলবো, এটাও রাতারাতি করা সম্ভব হচ্ছে না। যে কারণে কিছুটা সুযোগ সৃষ্টি আছে যে কোনোভাবে একটা পিলফারেজ হয়ে এটা চলে আসে।
এটা হয়তো কখনো গভীর সমুদ্র যায়, গভীর সমুদ্র দিয়ে একদম তাই সমুদ্র, তারপর নদীপথে অন্য সব জায়গাতে চলে আসে। তো মূলত আমরা দেশের ভিতরে যদি চাহিদাটা হ্রাস না করি তাহলে একতরফাভাবে সরবরাহ হ্রাস করা সম্ভব হবে না। কাজে সরবরাহ আমাদের দিকে আমাদের নজর দিতে হবে এবং একই সঙ্গে এই চাহিদা কমানোর দিকে আমাদের কাজ করতে হবে, যে কাজগুলো আমরা গত এই 8-10 মাসে শুরু করেছি আবার নতুনভাবে। একটি বিষয় কি এসে যায় না, যেমন আমি একজন ক্রাইম রিপোর্টার, আমি লক্ষ্য করেছি যারা মানে মাদক এই বের করতে গিয়ে ধরা পড়ে সীমান্ত, স্পেশালি ওইসব প্লেসে ইয়াবার ক্ষেত্রে, তারা দেখা যায় যে খুব সহজে কোর্টে গিয়ে বেল পেয়ে যায়, অর্থাৎ নন বেলেবল, যদিও বলছে যে মাদকাসক্ত 3 মাসের আগে জামিন হবে না, কিন্তু 3 মাস পর তারা ইজিলি জামিন পেয়ে যায়। এবং ওই সমস্ত মাদক ব্যবসায়ীদের সাথে আমি কথাও বলেছি যে সমস্যা তো নেই, 3 মাসের মধ্যে আমার বেলটা হয়ে যাবে। অর্থাৎ আমি যখন একটা মাদক হাতে নিব, অর্থাৎ ওই পার থেকে যখন এই পারে, তো বাংলাদেশি ব্যবসায়ীদের যে সিন্ডিকেটটা, তাদের মধ্যে যদি আইনের প্রতি কোনো ভয় না থাকে, অর্থাৎ আপনি যেটা বলছেন যে আসলে সবার মধ্যে একটা সচেতনতা বা একটা সমন্বয় বা এদেশের যে আমাদের যে চাহিদা, এই বিষয়গুলো কেন হচ্ছে এই দিকটা যেমন দেখা প্রয়োজন, সেরকম কি আমাদের আইনের যে ফাঁক ফোকর রয়েছে সেগুলো কি দেখা প্রয়োজন আছে কিনা সরকারের? কারণ যদি মাদক ব্যবসায়ীরা জেনে যায় যে এই অপরাধে যদি আমরা জড়িয়ে যাই বা এই অপরাধে যদি আমরা ইয়াবা সহ ধরা পড়ে যাই, এটা মিনিমাম 1 থেকে 2 বছর আমাদের জেল হবে, স্টেট ম্যাজিস্ট্রেট এখানে আমাকে জেল দিয়ে দিবে এবং উচ্চ আদালত থেকে আমার বেল হবে না, মানে তাদের আইনের প্রতি কিন্তু সেই ভয়টা নেই। এখানে মাদক সম্পর্কে যদি বলি, এটা হলো শুধু বাংলাদেশের একক সমস্যা না, সারা পৃথিবীতেই এই সমস্যা আছে। এমন কোনো দেশ নাই পৃথিবীতে যেখানে এই মাদক সমস্যাটা নেই। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শক্তিধর দেশ যেগুলো আছে তাদেরও ক্রাইসিস আমাদের চেয়েও বেশি। কিন্তু আমরা যখন কথা বলি তখন মনে হয় যে শুধু আমাদেরই অনেক লুপহোলস আছে, কিন্তু বিষয়টা লুপহোলস না, বিষয়টা একটা সামগ্রিকভাবে ভেবে দেখার মতো। বিষয়টাকে আমি একটু ব্যাখ্যা করি। যেমন ধরেন আমাদের দেশে এই সীমান্ত এলাকায়, এটা শুধু টেকনাফ না, সকল সীমান্ত এলাকাতেই এই মাদকসহ অন্য যে সমস্ত দ্রব্য চোরাচালান করে, এর মধ্যে অতি দরিদ্র, মধ্যবিত্ত এই সকল শ্রেণীর মানুষ রয়েছে। এর মধ্যে একটা বেশ বড় পোরশন আছে যারা এটাকে জীবিকার মতো কাজ করে। এটা আপনি এটাকে যতটা অন্যায় মনে করি, তারা এটাকে জীবিকার মতো দেখে। কারো এটা পৈতৃক ব্যবসা, হ্যাঁ, ভাই, বাবা, ছেলে সবাই মিলে এটার সাথে সংশ্লিষ্ট। এইভাবে আগে থাইল্যান্ড এবং অন্যান্য দেশে গাঁজা চাষ হতো, পপি চাষ হতো। ওরা ওদেরকে আস্তে আস্তে বিকল্প কর্মসংস্থানের দিকে নিয়ে আসতে পারছে। কাজে এই প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে একটা জিনিস চিন্তা করতে হবে যে এই সারা দেশে যারা ক্ষুদ্র ক্ষুদ্র এই মাদক পাচারের সাথে সংশ্লিষ্ট যে দরিদ্র জনগোষ্ঠী আছে, তাদেরকে একটা বিকল্প কর্মসংস্থান আনতে হবে। প্রয়োজনে এই যে ওখানে যে সমস্ত জেলেরা আছে, একটা দুটা না, শত শত হাজার হাজার, এই জেলেদেরকে প্রয়োজনে কোনো একটা সেফটি নেটওয়ার্ক আনতে হবে। আপনারা লক্ষ্য করেছেন যে এখন একটা নির্দিষ্ট বছরের নির্দিষ্ট সময়ে এই ইলিশের ছোট ছোট বাচ্চা, যাদেরকে আমরা জাটকা বলি, এই জাটকার নিধন থেকে বিরত রাখার জন্য তাদেরকে 2 মাস বা এরকম সময় একটা অ্যালাউন্স দেওয়া হয় সেফটি নেটওয়ার্কের আওতায়। প্রয়োজনে আমাদের ওইসব এলাকাগুলোকে আর কি টার্গেট করে এটাকে বের করতে হবে যে কারা কারা এরকম দরিদ্র মানুষ এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট, মোটিভেট করে তাদেরকে আস্তে আস্তে সমাজে পুনর্বাসন করতে হবে, এরকম কোনো একটা সেফটি নেটওয়ার্ক আওতায় আনতে হবে। দ্বিতীয়ত হলো যে আমরা যারা এনফোর্সমেন্টে মানে যারা কাজ করি, এটাকে খুব সহজভাবেই বলতে হবে যে আজকে যদি মাদক কিছুটা সহজলভ্য হয়ে থাকে, তার সহজ প্রাপ্যতাটা যদি বেশি হয়, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের রেসপন্সিবিলিটি যে কোনো মূল্যে এই মাদকের সহজ প্রাপ্যতা আমাদের দূর করতে হবে। কারণ হাতের কাছে মাদক থাকবে আর কেউ খাবে না, এটা ভাবাটা অতটা সঠিক না। কাজে মাদকের সহজ প্রাপ্যতাটা দূর করার জন্য আমরা যারা এনফোর্সমেন্টে কাজ করি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, তাদেরকে আমরা বর্তমানে যতটুকু তৎপর আছি তার চেয়ে আরও বেশি সচেতন হতে হবে। আমাদের মধ্যে আরও কমিটমেন্ট আনতে হবে, আমাদের নিজেদের মাইন্ডসেট করতে হবে। এবং আমরা আজকে যে এত কথা বলছি তার কারণটা হলো যে সকল দপ্তরই কিন্তু দীর্ঘদিন যাবতীয় কাজ করছে।
কিন্তু তাহলে কি প্রত্যাশিত সুফল আসছে না? যদি না এসে থাকে তাহলে বুঝতে হবে যে আমরা যে স্ট্র্যাটেজিতে কাজ করি আমাদের স্ট্র্যাটেজি রিভিজিট করার প্রয়োজন আছে। এই স্ট্র্যাটেজি রিভিজিট করার প্রশ্নটা দিয়ে আমি সবচেয়ে গুরুত্ব আরোপ করি যে আগে আমরাই হয়তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোডাল এজেন্সি হিসেবে বিভিন্ন দিবস পালন করি, একা একা পালন করি, বিভিন্ন আমাদের লোকজন অভিযান করে, যদিও আমাদের অস্ত্র না থাকার কারণে, জনবল কম থাকার কারণে আমাদের অভিযান খুবই সীমিত পর্যায়ে হয়, আমাদের মামলাও সীমিত, কিন্তু আমরা অ্যালুপভাবেই কাজ করি। আমরা এই ধারণাটাকে মানে আর কি পাল্টে দিতে চাই। আমরা গত 8-10 মাসে আমরা সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করছি, যে যারা এনজিও আছে, যাদের নিরাময় কেন্দ্র যারা পরিচালনা করে, সরকারের বিভিন্ন দপ্তর সংস্থা আছে, তাদের সাথে একই একটা যৌথ প্ল্যাটফর্মে একটা আমব্রেলার একটা মানে প্রোগ্রাম নিয়ে আমরা এই কাজটা করতে চাই। আমরা এই আমব্রেলা নিয়ে আবার কথা বলবো, কিভাবে আপনারা সমন্বয় করে এই সামনের দিনে অগ্রসর হবেন। তার আগে এবার আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা প্রশ্ন করুন। স্যার, আমার প্রশ্নটা এরকম ছিল, আমরা জানছি বিভিন্ন সার্ভের মাধ্যমে যে 70 কোটি টাকা আমরা দৈনিক শুধুমাত্র এই মাদকের পেছনে আজকে নষ্ট করছি। একটি উন্নয়নশীল দেশ হিসেবে যখন এতগুলো টাকা আজকে মাদকের পেছনে চলে যাচ্ছে, অথচ ক্যাম্পেইনের যে বিষয়গুলো থাকছে সেগুলো ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি না, এগুলো ফলপ্রসূ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই ক্যাম্পেইনগুলোকে এমন কীভাবে করে সাজাতে পারি যেন এই অঙ্কগুলো আমাদের সকল তরুণ প্রজন্ম বা যারা মাদক গ্রহণ করছে তাদের সামনে চলে আসবে। ধন্যবাদ, এটা খুব চমৎকার প্রশ্ন। আমি এখানে এই 10 মাস আগে জয়েন করার পর আমি মাদক বিরোধী ক্যাম্পেইনে আমার নিজের চোখেই খুব কম দেখেছি আমি, যে কারণে খুবই একটা অর্থোডক্স সিস্টেমের মতো আমরা বললাম যে ঠিক আছে, আমরা দেয়াল লিখন অথবা যেখানে আমরা লেখার সুযোগ পাই এই কাজটা আগে করি। উন্নত বিশ্বে কখনোই এরকম দেয়াল লিখন মানে দেওয়া হবে না, কিন্তু আমাদের এখানে যখন আমরা এই দেয়াল লিখনই করলাম তখন দেখা গেল যে অনেকেই খুব আমাদের দপ্তরের প্রশংসা করতেছে যে না, দপ্তরের কাজ মানে দৃশ্যমান হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রীকে অনেকেই ফোন করে বলেছেন, সামনাসামনি বলেছেন যে না, আপনাদের লোকজন ভালো কাজকর্ম করছে। এখনও আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে আমরা খুব বেশি বিজ্ঞাপন, নাটক বা যেগুলো আমাদেরকে প্রভাবিত করে যদি আমরা লক্ষ্য করি, এগুলোর মাত্রা কি খুব বেশি আছে? আমি যদি বলি যে হাতে গোনাও নাই, তাহলে আমার কথাটাই সঠিক হবে। যে বিষয়টা আপনি বললেন যে আমাদের দেশে এখনও জরিপ নাই যে ঠিক কত লোক মাদকাসক্ত আছে, কারণ এই জরিপটা করা একটু কঠিন। অন্য সুমারির মতো কেউ যদি আমাদের বাড়িতে এসে জিজ্ঞেস করে কারো বাড়িতে যেখানে কেউ মাদকাসক্ত আছে, হ্যাঁ, তাহলে যারা আছে সেও বলবে না। হ্যাঁ, তো উন্নত বিশ্বে এগুলো নিরাময় কেন্দ্র, হসপিটাল কেন্দ্রিক একটা ডাটা বেস করা হয়। আমাদের দেশে যে ডাটাবেসটা আছে এটা অতটা নির্ভরযোগ্য না এবং ওই সায়েন্টিফিক ওয়েতে ওটা প্রসেস করা হয়নি, যেটা আমরা এখন করার চেষ্টা করছি। অনেক সময় অভিযানে আমরা লক্ষ্য করেছি যে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কোনো একটা স্পটে চলে যান। এর জন্য সবার আগে যেটা প্রয়োজন যে অনেক টেরোরিস্টরা বিভিন্নভাবে, তারা তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে কেউ থাকে না মাদক যখন তারা মানে সাথে রাখে, তো এই জন্য আপনার অধিদপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা? আসলে কি আপনাদের কাছে আর্মস সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন কিনা, বা সরকারের সাথে এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা? আমার দপ্তরের মানে কার্যক্রম 23টি জেলাতে সীমাবদ্ধ ছিল, কিন্তু 1 বছর আগে আমরা 64টি জেলায় আমাদের অফিস স্থাপন করেছি। আমাদের যে জনবল ছিল, জনবল আরও 500 বাড়ানো হয়েছে। তবু 64টা জেলায় পর্যাপ্ত জনবল আমরা দিতে পারিনি। এটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আমাদের লোকজন নিরস্ত্র, কিন্তু আপনি সঠিকভাবেই বলেছেন যে তাদের বুদ্ধিমত্তা এবং সাহসের সাথে তারা বেশ কিছু পরিস্থিতি মোকাবেলা করেছে এবং তারা অভিযানে গেছে এবং অস্ত্রসহ আসামি ধরেছে। হ্যাঁ, আসামি সশস্ত্র ছিল, কিন্তু আসামির কাছে যেহেতু মনোবল ছিল না এবং আমাদের লোকজনের কৌশল ভালো ছিল, হ্যাঁ, কাজেই তারা আসামিকে ধরতে পেরেছে এবং আসামির দখলে থাকা মাদকও ধরতে পেরেছে এবং অস্ত্র ধরেছে। আমরা এখন যেটা ফিল করি যে আমাদের মাদক বিরোধী প্রচারণা সম্পর্কে আমি আরও বিস্তারিত পরে বলতে চাই। এটা যত ভালোভাবে এগোচ্ছে, এর সাথে তাল মিলিয়ে প্রতিটি বিভাগীয় শহরে এবং সিটি কর্পোরেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
নিজস্ব স্ট্রাইকিং ফোর্স থাকাটা খুব জরুরি। আজকে যদি এইভাবেই বলি যে এই স্ট্রাইকিং ফোর্স থাকলে তাহলে মাদক ব্যবসায়ীদের মধ্যে এবং মাদকের অপব্যবহারকারীদের মধ্যে একটা ভীতি বা আতঙ্কের মানে সৃষ্টি হবে, এবং এই আতঙ্ক যদি সৃষ্টি করা না যায় তাহলে আমরা এই মাদকের সরবরাহ হ্রাসে আমরা গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে আসতে পারবো না। এটা এইভাবে বলা যায় যে আমাদের দেশে এখন বেশিরভাগ আর কি ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে আর কি মামলা পরিচালনা করা হচ্ছে, মাদকের অপরাধও এতে মানে ধরা হচ্ছে। আমাদের জেলখানায় প্রায় 30% কয়েদি মাদক মামলার আসামি। এই যে মোবাইল কোর্টের মাধ্যমে যে তাদেরকে জেল দেওয়া হচ্ছে, কিন্তু এর বেশিরভাগই মানে দেখা যাচ্ছে যে এরা গাঁজার মামলা, তুলনামূলকভাবে ইয়াবার আর মামলা কম। কিন্তু আমাদের ধারণা যে ইয়াবা যে শ্রেণীর লোকজন ব্যবহার করে বলে আমরা মনে করি, যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অথবা যাদের আর্থিক ক্যাপাসিটি বেশি, হ্যাঁ, যারা সমাজে একটু উঁচু স্তরে বিচরণ করে, হ্যাঁ, এই গ্রুপটাই মানে ইয়াবার মূল টার্গেট। এদের মধ্যে আমরা এটা যে ধর্মীয়ভাবে হারাম এই ধারণাও সম্ভবত এখনও সৃষ্টি করতে পারিনি, এবং তাদের মধ্যে আতঙ্কও সৃষ্টি করতে পারিনি। আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকলে এই আতঙ্কটা সৃষ্টি করা সম্ভব, এই আতঙ্কটা সৃষ্টি করা খুব জরুরি। এত স্বাধীনতার এত যুগের পর যুগ চলে যাচ্ছে, তো এই অধিদপ্তরকে নিয়ে কেন সরকার, কোনো সরকারি কেন মানে আপনাদের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, একটা যেখানে যুবক সমাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যার আগ্রাসনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তো এই অধিদপ্তরকে ঢেলে কখনো সাজানো হয়নি কেন? এটা চিন্তা না করার হয়তো বা মূল কারণ যে যেহেতু আমাদের সারা দেশে পুলিশ ফোর্স রয়েছে সশস্ত্র, এখন র্যাবও আছে, তাদেরও একই জুরিসডিকশন আছে এই মাদক মামলা করতে, মাদক মামলার আসামি ধরতে। এই জন্য হয়তো এই আলাদাভাবে একটা অধিদপ্তরকে এই সশস্ত্রভাবে পুনর্গঠিত করার প্রয়োজনটা হয়তো আগে ততটা অনুভূত হয়। তাহলে কেন তখন থেকেই আমরা জেনেছি যে তখন থেকেই আপনাদের অপারেশন করার যে মানে অপারেশন করার জন্য যে অনুমতি, সেটা যদি দেওয়া হয়ে থাকে তাহলে অস্ত্র ব্যবহারের অনুমতি বা অস্ত্র দেবার অনুমতি কেন দেওয়া হলো না? সারা পৃথিবীটা দেখতে হবে যে সারা পৃথিবীটা কেমন, যে বহু দেশের এই ডিপার্টমেন্ট নিরস্ত্র, অনেক দেশের এই ডিপার্টমেন্ট সশস্ত্র আধুনিক সমরাস্ত্রে সজ্জিত। এই যে এটা দেশ টু দেশ এটাই করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের তুলনায় আমার ডিপার্টমেন্টের জনবল বেশি। ভারতের থেকে তো জনবল বেশি, ভারতের চেয়ে আমাদের জনবল বেশি। ভারতের এই ডিপার্টমেন্টের আর্মস নেই, আমাদেরও আর্মস নেই। এখন ভারত যদি চলতে পারে তাহলে আমাদের তো মানে চলতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। আমি এখানে জয়েন করার পরেই 15 দিন মানে পর দিল্লিতে যে এই সার্ক কান্ট্রিজের ডিজিস কনফারেন্স হয়, ওটাতে আমি যাই। তখন আমি এই তথ্য জেনে বিস্মিত হই। তখন আমি লক্ষ্য করি যে আসলে তারা বছরের পর বছর সময়ের মধ্যে তারা ইনস্টিটিউশনাল লিয়াজো অ্যান্ড রিলেশনশিপটা খুব গভীরভাবে ডেভেলপ করতে পেরেছে। কিন্তু আমরা আমাদের দেশে এই ইনস্টিটিউশনাল রিলেশনশিপটা খুব একটা বেশি ডেভেলপ করি না। এটা ডেভেলপ মানে কিভাবে করা যায়, বা আপনি আপনার ওখানে গিয়ে অভিজ্ঞতাটা? এটা হলো যে ইন্টেলিজেন্স শেয়ারিং, বেসিক্যালি ইন্টেলিজেন্স শেয়ারিং। যে আমি হয়তো খবর পেলাম যে আজকে কক্সবাজার এলাকাতে বা চিটাগং শহরে এরকম একটা বড় কনসাইনমেন্ট মানে ঢুকছে। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 10 জন নিরস্ত্র লোক ওখানে গিয়ে উৎপাত দেবে, নাকি সে টেলিফোন করে র্যাবকে বলে দিবে যে মানে এরকম একটা তথ্য আছে। তো এখন অন্য অনেক দেশে এলো যে এটা অ্যাস্টাবলিশড যে এটা নিরস্ত্র এজেন্সি অন্য এজেন্সিকে বলে দিবে, ওরা এটা অপারেশন করবে। আবার আরেকটা বিষয় আছে যে যেমন কথার কথা, এখন এখানে কারণ বাজারের পাশে রেল লাইনের পাশে বসে এই সন্ধ্যায় ইফতারির পরে 20 জন লোক বসে গাঁজা খাচ্ছে। অনেক দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কথা হলো যে এই পেটি কেস দেখার দায়িত্ব আমাদের না, হ্যাঁ, এগুলোর জন্য মানে পুলিশ আছে, ওরা তাদের রুটিন ম্যাটারে এগুলো দেখবে। উই আর ফর বিগ কেসেস। দেখা যায় এই যে দর্শনের যে বিষয়টা, এই দর্শনের বিষয়টা এর সাথে সংশ্লিষ্ট। যেমন আমাদের দেশে অ্যালকোহল হারাম, অ্যালকোহল আমাদের আইনেও এটা মাদক,
এবং এটা নিষিদ্ধ এবং এটা কেউ সেবন করলে আইনত অপরাধ। পৃথিবীর প্রায় সকল দেশেই অ্যালকোহল কনজিউম ইজ নট এন অফেন্স। কাজেই এই যে এক দেশ আরেক দেশ, এক জাতি আরেক জাতি, একই দেশের মধ্যে বিভিন্ন স্টেট এই মাদকের ক্ষেত্রে বিভিন্ন রকম আইন প্রথা এটা চালু আছে। আমরা আবারও আপনার কথায় আসবো, তার আগে এবার আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের দেশে যুব সমাজ ছাড়াও পথশিশুদের মধ্যে মাদকাসক্তি একটা প্রবণতা দেখা যায়, যাদের আসলে মাদক নিরাময় কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার মতো কোনো অভিভাবক পর্যন্ত নেই। তাদেরকে আমরা কীভাবে এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে পারি, কিংবা তাদের জন্য আসলে আমাদের কী করণীয় আছে? এটার উত্তর সহজ এবং কঠিন। সহজ হলো যে পথশিশু মাদক নিচ্ছে, এটা একটা কঠিন দৃষ্টিভঙ্গি আমাদের। আমি যদি বলি যে পথশিশু পথে আছে কেন, এখন তো পথশিশু নামটা একটু পরিবর্তন করা হয়েছে, সম্ভবত সুবিধা বঞ্চিত শিশু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে প্রায় মাস 4 আগে সম্ভবত একটা ঘোষণা দিয়েছেন যে উনি এরকম কোনো পথে ঘাটে এরকম কোনো সুবিধা বঞ্চিত শিশু দেখতে চান না। তো আমরা যদি তাদেরকে পথে না থাকতে দেই, তাদেরকে যদি আমরা সঠিকভাবে পুনর্বাসন করি, তাহলেই এই মাদক সমস্যার সমাধান। কারণ এই পথে থাকার কারণে শুধু মাদক না, মাদক এর সাথে তারা যৌনতার শিকার হচ্ছে, এবং এর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথেও তারা সংশ্লিষ্ট হয়ে পড়ছে। কাজেই আমাদের ওই যে আমি প্রথমেই বলছি যে এক জায়গায় যে কর্মসংস্থান, বিকল্প কর্মসংস্থান, কাজে শিশুদের যাদের কথাই হলো যে তারা স্কুলে যাবে, তারা কোনো একটা সেফ হোমে থাকবে। তো যে কোনো কারণে তাদের যদি হোম না থাকে, তাহলে এর জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে। আমি এই জন্যই বলছি যে আমি সকলের সাথে একটা আমব্রেলা প্ল্যাটফর্ম করতে চাই, যে তাদের সাথে কাজ করতে হবে, যে তারাই শিশুদেরকে দেখভাল করবে। তাদের মধ্যে যেগুলোকে তারা এবং আমরা মিলে আইডেন্টিফাই করব যে এরা মাদকাসক্ত, তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থাটা আমরা নেব। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের যে ঢাকায় তেজগাঁয়ে কেন্দ্রীয় নিরাময় শক্তি কেন্দ্র আছে, সেটাতে 10 বেড আছে শিশুদের জন্য। আমি জয়েন করার কয়েক মাস পর আমি লক্ষ্য করলাম যে কোনো শিশুকে আমরা ট্রিটমেন্ট দিই না। কী ব্যাপার? বলে যে স্যার শিশু কোথায় পাবো? রাস্তা থেকে একটা শিশু ধরে নিয়ে আসবো, ছেলে ধরা বলে চিৎকার দিবে, আশেপাশের লোকজন তো আমাদের পিটিয়ে মেরে ফেলবে। তো এই ধরনের সমস্যার কারণে তারা দীর্ঘদিন এটা চলছে। আমি তাদের সমস্যাটার প্রকৃতি বুঝতে চাইলাম। তারপর আমি একটি এনজিও, আমি নামও বলতে চাই, আহসানি মিশন, আমি তাদের সাথে একটা এনজিও এমওইউ করলাম। আমরা প্রতি মাসে তাদের কাছ থেকে 10 জন শিশু নেই, 1 মাসের চিকিৎসা দিয়ে আবার তাদের কাছে ফেরত দেই। তাদের আবার এটা পুনর্বাসন স্কিম আছে। কাজেই শুরু হয়নি যে শুরু হয়েছে। এখন এটা যদি সমন্বিতভাবে আমরা কাজ করি, তাহলে দেখা যাবে যে এর সুফল আমরা পেতে থাকব। আমরা আবারও পরের প্রশ্নে চলে যাব। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে দেখি বাংলাদেশে মাদকের সাথে প্রায় 1 লক্ষ লোক জড়িত, এবং তার মধ্যে খুব সামান্য একটা অংশ আইনের আওতায় আসতেছে, বা বেশিরভাগ অংশই আইনের বাইরে থেকে যাচ্ছে। এখন স্যার, আমি যদি কোনোভাবে মাদকের এই সহজ প্রাপ্তিটা কমাতে পারি, দেন সেক্ষেত্রে কিন্তু মাদকাসক্তি কমানো সম্ভব। তো আমার প্রশ্ন হচ্ছে, স্যার এত বড় একটা অংশ মাদকের আইনের বাইরে থেকে যাচ্ছে, স্যার এটাকে কমানোর জন্য আপনাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ আসতে পারে? এটা বুঝতে গেলে দুটো বিষয় আমার বলতে হবে। এক হলো যে ওই যে বললাম যে মাদকের মামলা আমরা করি, পুলিশ করে, বিজিবি করে, র্যাব করে, কোস্টগার্ড করে, সবাই মামলা করতে পারে। শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলা পেন্ডিং আছে 51,000 মামলা পেন্ডিং আছে আমার সারা দেশের আদালতগুলোতে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে। লক্ষ লক্ষ মামলা পেন্ডিং থাকার কারণে আমার এই 51,000 মামলা যে কবে নাগাদ নিষ্পত্তি হবে তা কেউই সুনিশ্চিতভাবে কারো পক্ষে বলা সম্ভব না। এখন একটা মামলা হওয়ার পর যত কঠিন মামলাই হোক, মামলা যদি দীর্ঘ প্রলম্বিত হয়, তাহলে এক পর্যায়ে স্বাভাবিকভাবেই আসামিরা জামিন পাওয়ার তাদের একটা রাইট জন্মে যায়। কাজেই আদালত যুক্তি প্রমাণ সব কিছু দেখে যদি মনে করেন যে তাকে জামিন দেওয়া যায়, তিনি তখন তাকে জামিনে দেন। এইভাবে এই দীর্ঘ প্রলম্বিত মামলার ক্ষেত্রে জামিনে আসামিদের বেরিয়ে আসার একটা সহজ সুযোগ সৃষ্টি থাকে। এই জন্যই আজ থেকে 2-3 বছর আগেই একটা প্রস্তাব আইন মন্ত্রণালয়ে গেছে যে আমরা এই পরিবেশের যেমন আদালত আছে, নারী ও শিশুদের জন্য যেমন পৃথক আদালত আছে, এরকম এই মাদকটাকে যদি জাতীয় একটা সমস্যার মতোই মনে হয়,
তাহলে এটাকে ফোকাস করার জন্য মাদকের জন্য একটা পৃথক আদালত করা হোক। আমাদের কিছুদিন আগে আমাদের জাতীয় চোরাচালান কমিটির যে মিটিং হয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রিজাইড করেছেন, সেখানেও আমাদের আইন সচিব মহোদয় উপস্থিত ছিলেন। সেখানেও এই সভা এই একই ধারণা পোষণ করেছে যে একটা আলাদা মাদক মামলার জন্য আদালত অথবা এক্সিস্টিং যে কোর্ট আছে সেখানে কোনো একটা বিশেষ কোর্টকে দায়িত্ব দেওয়া যে তারাই শুধু মাদক মামলা বিচার করবে। আর আমরা ইতোমধ্যে যে বর্তমানে যে ভ্রাম্যমাণ আদালত আমরা পরিচালনা করি তাতে আমাদের আইনটা 90 সনের, তখন ইয়াবা ছিলই না। এই জন্য এটা এরকম করা হয়েছে মোবাইল কোর্টে যে 50টা পর্যন্ত ইয়াবার ক্ষেত্রে মোবাইল কোর্ট বিচার করতে পারে। যদি কারো কাছে কথার কথা যে 55টা ইয়াবা থাকে তাহলে আর মোবাইল কোর্ট সেটা বিচার করতে পারবে না। আমরা এটাকে সংশোধনের জন্য একটা প্রস্তাব পাঠিয়েছি যে না, এটা 50-এর পরিবর্তে অন্তত 500 পিস হওয়া উচিত, যে 500 পিস পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এটা বিচার করতে পারবে। তো এটা যদি হয় তাহলে আমরা মনে করি যে এই ইয়াবা ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি একটি মানে কঠোরতম পদক্ষেপ হবে। এবং আমি এটা খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনকে আরও কঠোর এবং এই কঠোর আইন আরও কঠোরভাবে বাস্তবায়ন করার কোনো বিকল্প নাই। দর্শক, এখন আমরা কথা বলবো যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যারা মাদকাসক্ত থাকে তাদের ব্যাপারে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে, তারা আসলে কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না তাদের জীবন অন্ধকারে থেকে যায়। আমন্ত্রিত অতিথি, আপনার কাছে জানতে চাইবো যে আসলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যে স্টেপগুলো আপনারা নেন এবং অবশ্যই আপনারা সেগুলোকে মনিটর করেন সে সম্পর্কে জানতে চাইবো। বাংলাদেশে এটা খুব একটা পিকুলিয়ার ঘটনা যে কোনো সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্তির কোনো চিকিৎসার সুযোগ নেই। পৃথিবীর প্রায় সকল দেশেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই মাদকাসক্তির চিকিৎসাগুলো বিশেষভাবে মানে দেখাশোনা করে। কিন্তু আমাদের দেশে আমাদের কাছ থেকে লাইসেন্সধারী নিরাময় কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্র ওরা শুধুমাত্র এই মাদকাসক্তির চিকিৎসাটা ওরা দেয়। যে ডায়াবেটিস হলে যেমন বলা হয় যে আপনি রেগুলার সুগার মানে চেক করবেন, আপনি মিষ্টি খাবেন না, আপনি এই ওষুধটা খাবেন, আপনি একটু 40 মিনিট হাঁটাহাঁটি করবেন, পরিমিত খাবেন। যদি আপনি প্রশ্ন করেন যে কতদিন, বলবে আজীবন। মাদকাসক্তির চিকিৎসাও তাই, যে তার জন্য যে 1 মাস ভর্তি করে রাখলাম বা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয়েকটা কথা বললো তা না। তাকে একটা যদি সে প্রকৃতই মাদকাসক্ত হয় তাহলে অন্তত 3 সপ্তাহ মানে চিকিৎসার পরে তার বডিতে বলা হয় যে তখন আর তার বডির ডিমান্ড থাকে না, কিন্তু মানসিক ডিমান্ড থাকে। কোনো পরিবারে একজন মাদকাসক্ত যদি থাকে, অন্য সমাজের লোকজন বলে যে ওহ, ছেলেটা আগে ভালো ছিল, নষ্ট হয়ে গেছে, পরে তাকে গ্রহণ করার জায়গাটা নিজের ছেলে মেয়েরে তার সাথে আর মিশতে দিবে না। হ্যাঁ, ওই ছেলেটার সাথে কেউ সহজে ভালো ব্যবহার করবে না। হ্যাঁ, এবং যদি কেউ আবার এরকম চিকিৎসার মাধ্যমে ভালো হয়েও মানে আসে, তখন দেখা গেল যে সে বেকার, তাকে কেউ কোনো কর্মসংস্থান দিচ্ছে না, তাকে সমাজের মূল স্রোতে আমরা রাখতে পারছি না। এগুলোকে আমাদের মানে ফেস করতে হবে। এবং এর জন্যই আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক করতে চাচ্ছি যে এটা শুধুমাত্র একটা বক্তৃতা, 2টা সেমিনার, 3টা ওয়ার্কশপ করে এই সোশ্যাল স্টিগমাটাকে ধাক্কা দেওয়া সম্ভব না। আমরা আবারও পরের প্রশ্ন চলে যাব। ধূমপায়ীদের কন্ট্রোল করার জন্য সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করছে, যদিও একটা আইন কিন্তু আছে, সেই আইনটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, আর আমরা যারা যুব সমাজ রয়েছি আমরা আমাদের দিক থেকে কতটা পদক্ষেপ গ্রহণ করতে পারি? এই বাংলাদেশ, ঢাকা সিটি, এটার পপুলেশনটা কেমন? এটার পপুলেশন যদি অনেক কম হতো এটা একরকমভাবে দেখা যেত। এখন এই হাই ডেন্সিটি পপুলেশনের কারণে ওই যে একটু আগে আমরা যেটা বললাম যে মাদকের শুধু আইন করলেই বা কেন বর্ডারে বিজিবি বা কোস্টগার্ড আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তারপরেও ইয়াবা কেন আসে, ওই প্রশ্নের উত্তরের মতো এটা যে শুধু আইন করে সব কিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। আইনের সাথে তার কিছু প্রচারণা মানে প্রয়োজন হয়। এটাকে আমরা বলি যে জনগণকে তাদের সাধারণ স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে করা। এটা 1-2 দিনে তো হয়নি। এটা আমাদের ট্র্যাডিশন কি ছিল যে বাবা মাঠে জমি চাষ করছে, তাকে হুকো সাজিয়ে দিচ্ছে,
তার ছেলে, তার ছোট ভাই বড় ভাইকে মানে হুকো দিচ্ছে, বড় ভাই ওটা টান দিয়ে বাবাকে দিচ্ছে। এই ছিল আমাদের সংস্কৃতি। আমাদের সময় দেখা গেছে যে এসএসসি পাস করে যখনই এইচএসসিতে একটা মফস্বল কলেজে ভর্তি হওয়ার পরই একটা স্টার সিগারেটে টান দিয়েই একটা হিরোইজম। হ্যাঁ, আমরা দেখতাম যে আমাদের নায়করাজ রাজ্জাক ওই বেঈমান ছবিতে হয়তো হাতে একটা মানে বাংলা মদের একটা বোতল, যে আমি তো বন্ধু মানুষ নই, বেঈমান বলো, মানে বেঈমান বলো। এটাই তখন আমরা যারা মানে ইয়াং, আমাদের কাছে ক্রেজ। কাজে একসময় যে এই সিগারেট খাওয়া এবং একটু দেবদাসের মতো যে এই মানে প্রেমের একটু ব্যর্থ মানে হলে যে অবস্থাটা, এখন এই কালচারটাই একদম আমার মনে হয় যে এটার মানে কেউ অনুকরণ করে না। এখন যেটা মানে হয়ে গেছে যে আপনি যেটা বলেছেন এটা ঠিক, কিন্তু এর চেয়েও বড় কঠিন সত্য হলো যে প্রত্যক্ষ ধূমপানের চেয়ে পরোক্ষ ধূমপান বেশি হচ্ছে, এবং ধূমপানের চেয়ে অধূমপান যেটা, হ্যাঁ, এটার সংখ্যা বেশি। কাজে ওইটাকেও কিন্তু আমরা ওইভাবে এত টার্গেট করতে পারি নাই। কিন্তু যেটা হয়েছে এখন যে আমাদের শিক্ষিত সমাজে কম বেশি, এবং এখানে প্রকাশ্যে ধূমপানটা অনেক কমেছে, অফিস আদালতে এগুলো কমেছে, বাসায়ও কমেছে। এগুলো হলো যে পিয়ার প্রেশার বা ছেলে মেয়েদের প্রেশার, এগুলো হয়েছে। কিন্তু পাবলিক প্লেসে তো কোথায় ধূমপান করবে? আপনি এখান থেকে বেরোয় মানে মেন রোডে যান, এখান থেকে ফার্ম গেট থেকে আপনি শাহবাগ পর্যন্ত যান, কোথাও কি আপনি এখানে একটুখানি জায়গা ধূমপানের জন্য রেখেছেন? যদি আপনি রাখতেন একটা স্কোয়ার যে এখানে ধূমপান করা যাবে, তাহলে বোঝা যেত লোকজন এখানে দুজন দাঁড়াইতো। এখন যারা ধূমপান করে পাবলিক প্লেস, তারা তো ওদের আর ধূমপান করার কোনো আমি স্কোপ দেখি না। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয়। আমরা এবার অনুষ্ঠানে একটু ডিফারেন্ট দিকে যাব। যারা এখানে অংশগ্রহণ করেছে যে শিক্ষার্থীরা, আপনার যদি তাদের কাছে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আমি 5 জনের কাছে আমি প্রথম একটা প্রশ্ন করি যে আপনার এই সামগ্রিক শিক্ষা জীবনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান এরকম মাদকের কুফল সম্পর্কে এই প্রচারণামূলক অনুষ্ঠান কটা করে করেছে, যেটা আপনি পার্টিসিপেট করতে পেরেছেন বা আপনি আর কি জেনেছেন আর কি, কিংবা কোনো ক্লাস কি এক্সট্রা ভাবে এটার জন্য হয় কিনা? আমি স্যারের সাথে যোগ করলাম। হ্যাঁ, আমাদের সবারই যেমন ভার্সিটি লাইফে ওঠার পরে দেখা যায় যে যারা হয়তো বা নন স্মোকার ছিল, স্যার আপনি একটু আগে যা বলছিলেন, নন স্মোকার ছিল, তারা হয়তো বা স্মোকিংয়ের দিকে চলে গেছে, যেখানে আমরা জানি যে এই মাদকের প্রথম স্টেপটা হচ্ছে ধূমপান, এটার দিকে চলে গেছে। কিন্তু এর বিরুদ্ধে যে একটি ক্যাম্পেইন করা সম্ভব, সেটি আসলে ভার্সিটি লাইফে আমরা তেমন কিছু দেখিনি যে এই ক্যাম্পেইনটা কখনো সম্ভব হবে। এটা না যে মাদকের বিরুদ্ধে আপনার অথরিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি ধরনের কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মানে স্যারের মূল বিষয়টা হচ্ছে যে শিক্ষা জীবনে মাদকের বিরুদ্ধে, মাদকের কুফলতা সম্পর্কে কোনো শিক্ষামূলক কোনো কার্যক্রম চোখে পড়েছে কিনা? স্যার থ্যাংক ইউ। এরকম আমাদের হয় বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে এটা সম্পর্কে সিনিয়র টিচাররা বলে থাকে বা আলাদাভাবে হয়ে থাকে, কিন্তু এটা যে নিতান্তই মানে বড় পরিসরে, হ্যাঁ বড় পরিসরে ওইভাবে করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণেই। ধন্যবাদ স্যার। স্যার আমি আমার কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, স্কুল ওখানে ছিল স্যার। তো আমাদের স্কুল লাইফে স্যার আমাদের স্কুলে একটা ক্যাম্পেইন হয়েছিল স্যার মাদক দপ্তর থেকে স্যার। টোটাল স্কুল লাইফে একটা ক্যাম্পেইন হয়েছিল ওখানে স্যার। ধন্যবাদ স্যার। প্রথমে যে আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমেই লেখা যে ধূমপান মুক্ত এলাকা। আর হচ্ছে আমাদের যখন ক্লাসরুমগুলোতে শিক্ষার্থী প্রবেশ করে, যদি কারো গায়ে থেকে সিগারেটের স্মেল আসে তো তাকে কিন্তু ক্লাসে প্রবেশ করা হয় না। এটা আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা ভালো দিক আমি বলতে পারি। একদম শুরু শিক্ষা জীবনের শুরু থেকে এখন পর্যন্ত মাদক বিরোধী কর্মসূচি যেমন মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কটা নেওয়া হয়েছে এরকম আপনার ধারণা? হ্যাঁ, চোখে পড়েছে স্যার এরকম পড়েনি। আমি রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম। তো আমি বলবো আমরা বেশ কঠোর পরিসরের মধ্যে ছিলাম, যেখানে এলাকার মধ্যে মানে 14 সীমানার মধ্যে কেউ কখনো স্মোকিংয়ের সুযোগ পেত না। ইভেন এলাকার বাইরে গেলেও টিচাররা যদি কেউ দেখতো তাহলে তার
টিসির পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সেদিক থেকে আমি বলবো যে আমি লাকি যে আমরা স্কুল এবং কলেজ জীবনে আমরা যথেষ্ট রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলবো যে সেখানে তো প্রতিনিয়ত আমরা কিন্তু রেস্ট্রিকশনের কথা বলছি না, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে প্রতিষ্ঠান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়েছে, এরকম কোনো কর্মসূচি দেখেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলবো এটা হরহামেশাই হচ্ছে। দেয়াল লিখন থেকে শুরু করে র্যালি, মাদকাসক্তের বিরুদ্ধে র্যালি বিভিন্ন, আমি বলবো এটা হচ্ছে। এটার জন্য আলাদা কোনো কুফল, মাদকাসক্তি যে একটা অনেক বড় কুফল নিয়ে আসে, স্কুল জীবনে কি এরকম কোনো ক্লাস বা এরকম কোনো অ্যাওয়ারনেস? আমাদের শারীরিক শিক্ষা একটা সাবজেক্ট শুরু করা হয়েছিল, সেখানে ছিল, সেখানে একটা অধ্যায় ছিল। আমি এখান থেকে একটা যে দেখেন যে 5 জনের বক্তব্য থেকে কি হলো, যে আজকে যদি বলি যে অ্যারাউন্ড 1 লাখ শিক্ষার্থী আমাদের এই 5 জনের মধ্যে আছে, আমরা কিন্তু 10টা ক্যাম্পেইনের কথা মানে কোথাও শুনি নাই। যে আমরা এখন পর্যন্ত দেখি নাই যে বছরে খুব কঠিনভাবে কোনো একটা নির্দিষ্ট দিনে এই মাদক ইস্যুটাকে নিয়ে একটা বড় ধরনের একটা প্রচারণা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান করছে। বাট আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের এই অ্যাডভোকেসির কারণে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কারণে শিক্ষা অধিদপ্তর একটা পরিপত্র জারি করেছে এই গত নভেম্বরে, যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা মাদক বিরোধী কমিটি থাকবে। ওটা একটা রূপরেখা দেওয়া আছে, অভিভাবক থেকে শুরু করে ফোকাল পয়েন্ট দেওয়া আছে, এবং এরা মাদক বিরোধী কমিটি গঠন করে মাদক বিরোধী কর্মসূচি নেবে। এটা যেহেতু শিক্ষা অধিদপ্তর করেছে, এটা এইচএসসি লেভেল পর্যন্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। তারপর আমরা এটার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে একটা বিশাল সমাবেশ করি। তাতে সারা দেশের উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, ডিভিশনাল ডাইরেক্টর, ডিভিশনাল ডিডি, ঢাকা শহরের ইম্পর্টেন্ট স্কুলগুলোর হেডমাস্টার, হেডমিস্ট্রেস, প্রিন্সিপাল, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক সবাইকে নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন একটা করা হয়। মাননীয় শিক্ষামন্ত্রী খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে না, শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সচেতন করে তোলাটা এটা আমাদের দায়িত্ব, এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে যখন বেরিয়ে যাবে তখন অবশ্যই সে মাদককে ঘৃণা করবে এবং মাদকের কুফল সম্পর্কে জানা থাকার কারণে মাদক থেকে মানে দূরে থাকবে। এক সময় ছিল যে গাঁজা 2-4 জন খাইতো, যারা মানে ভার্সিটির সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অড়াই খেত। আজকে আমরা যাদেরকে নিয়ে জিপিএ 5 পাই তাদেরকে নিয়ে আমরা খুব মানে মিষ্টি খাওয়াই, তাদেরকে আমরা গিফট দিই, কংগ্রেট করি। কিন্তু আমাদের ভেবে দেখতে হবে যে অল্পের জন্য জিপিএ 5 পায় নাই, সেই মাদকের শিকার হতে পারে। হ্যাঁ, পরিবারে যারা সফল ছেলে মেয়ে তাদেরকে নিয়ে আমরা বাবা মারা বুক ফুলিয়ে খুব মানে সবাইকে গর্ব করে বেড়াই, কিন্তু যে একটু খারাপ করেছে, যে একটু কম ভালো চাকরি করে, হ্যাঁ, তার মধ্যে কিন্তু হতাশা আসে। ওইটা আমরা এটাকে নজরে দিতে পারি। আমরা অভিভাবকদেররা এবং শিক্ষা প্রতিষ্ঠানের টিচাররা যদি যৌথভাবে দেখি যে কেন এই ছেলেটা এবার ম্যাথে খারাপ করলো, সে গত বছরের ভালো করেছিল, হঠাৎ করে কেন সে মানে স্কুলে আসছে না, আমরা খুব সহজেই কিন্তু ভালো ভালো রেজাল্ট পেয়ে যেতে পারি। এই লক্ষ্যেই আমরা কাজ করছি। আমরা শুধু তাহলে কি আলোকিত মানুষদের উপরেই মানে আরো মানে তাকে কিভাবে আরো ভালো কিছু করা যায় এইটাই করি, অর্থাৎ মানে আপনি যেটা বললেন যে জিপিএ 5 পেয়েছে তাদের জন্য আমরা আরো মিষ্টি খাওয়াচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু মিষ্টি খাওয়াচ্ছি, তাদের জন্য আমরা মানে বৃত্তি দিচ্ছি, আমরা বলছি যে তোমরা আসো, তোমাদেরকে আমরা স্কলারশিপ দিব, হ্যাঁ, তাকে আমরা গিফট দিচ্ছি। আর যারা পাচ্ছে না তাদেরকে আমরা অন্ধকারে ঠেলে দিচ্ছি, যারা পাচ্ছে না তাদেরকে আমরা একটা উপদেশও দিচ্ছি না, একটা পরামর্শ দিচ্ছি না। হ্যাঁ, তো এটা তো আমাদের মানে একদিক দিয়ে যদি আমরা চিন্তা করি এটা আমাদের মানে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের একটা, এটা হলো আমাদের একটা সামাজিক দৃষ্টিভঙ্গি। সামাজিক দৃষ্টিভঙ্গিটাকে আমাদেরকে মানে পুরোটাই আমাকে মানে ঘুরিয়ে দিতে হবে, এবং এই ঘুরিয়ে দেওয়ার জন্যই আমি যেটা বলি এর জন্য মিডিয়া দরকার, বা সবাই মিলে একত্রিত হয়ে এর জন্যই, কারণ মিডিয়া বিশাল শক্তিশালী ফোর্স। আপনাকে ধন্যবাদ। মাদকমুক্ত থাকতে বন্ধু বা সমবয়সী ছাড়াও সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। এছাড়া গণমাধ্যমে মাদক বিরোধী প্রচারণা চালিয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি ও আইনি পদক্ষেপ এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাদকমুক্ত হয়ে উঠবে আমাদের সমাজ, এমনটাই প্রত্যাশা। খন্দকার রাকিবুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ওনাদেরকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীরা আপনাদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানা। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিআইসিসি ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন
এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।